নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। শুক্রবার মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যে ডার্বি ম্যাচটা হয়ে গেল সুপার কাপে, সেই খেলায় মোহনবাগান কেন ইস্টবেঙ্গলকে হারাতে পারলো না এবং না হারাবার জন্য মোহনবাগান কিন্তু গোল পাত থেকে আর সেমিফাইনাল যেতে পারলো না, ইস্টবেঙ্গল সেমিফাইনাল চলে গেল। এর জন্য এই যে মোহনবাগান টোটাল 180 মিনিট ধরে কোনো গোল করতে পারিনি। আমি যে ডেম্পো ম্যাচ ধরে নিই, ওদিকে 90 মিনিট আর এদিকে 90 মিনিট, 180 মিনিটে মোহনবাগান ফরওয়ার্ড লাইনে কোনো গোল আসলো না। এর কারণ হিসেবে আমরা কি বলতে পারি, কোথাও একটু বলতো। হ্যাঁ, ডেম্পো ম্যাচের কন্ডিশনটা আলাদা ছিল। ডেম্পো ম্যাচে ভালো খেলেছে। ডেম্পো যেহেতু ছোট টিম তুলনামূলক, তাদের খেলাই ছিল ডিফেন্সিভ খেলা, সবাইকে ডিফেন্সে নামিয়ে ম্যাচটাকে জাস্ট ড্র করে দেওয়া, আটকে রাখা মোহনবাগানকে, সেই খেলা খেলেছে। কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যেটা হলো, সে ব্যাপারে অনেকগুলো ফাঁক ফোকর ধরা পড়েছে মোহনবাগানের, চোখে পড়েছে, পরিষ্কার চোখে পড়েছে। সেগুলো নিয়ে বলা যেতে পারে। যার প্রথমটা হচ্ছে মোহনবাগানের আপফ্রন্টে সাপ্লাই পায়নি। নিচ থেকে যে সাপ্লাই লাইন, সেটা কিন্তু সেদিন মোহনবাগানের যেটা পেয়ে থাকে ডিফেন্স থেকে বা মাঝমাঠ থেকে, সেটা কিন্তু মোহনবাগান পায়নি। এটা চোখে পড়েছে। আমার মনে হয় এটাই প্রধান কারণ। সেই কারণে ইস্টবেঙ্গল অ্যাটাক করে গেছে, পরের পর অ্যাটাক করে গেছে। মাঝমাঠ যদি অচল হয়ে যায় মোহনবাগানের, ডিফেন্স বল যদি ওভারল্যাপ করে না এগিয়ে এসে বল পায় ওপরের প্লেয়াররা, তাহলে যেটা হওয়ার সেটাই হয়েছে। না তাহলে কি দেখতে ভালো লেগেছে ইস্টবেঙ্গলের খেলা। তো এই মাঝমাঠের লড়াইয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে অনেক গুণ এগিয়ে ছিল। যেখানে ইস্টবেঙ্গলের মাঝমাঠ তৈরি হয়েছে 3 জন বিদেশি নিয়ে, সেখানে মোহনবাগানের মাঝমাঠে কোনো বিদেশি নেই। মিগুয়েল, রশিদ আর সল ক্রেসপো, এই 3 জন মাঝমাঠের প্লেয়ার। এবং তারপরে পুরো ম্যাচটাকে কিন্তু এই কারণে ইস্টবেঙ্গল ডমিনেট করতে পেরেছে। সেখানে তাদের সঙ্গে এটে উঠতে পারিনি সাহাল আব্দুল সামাদ, আপুইয়া এবং থাপার, অর্থাৎ ভারতীয়দের নিয়ে তৈরি মিডফিল্ড। এবং সেই কারণে আপফ্রন্টে ম্যাকলারেন কিন্তু সেইভাবে বলে সাপ্লাই পায়নি এবং গোল করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আমরা যদি রাইট ব্যাক এবং রাইট উইঙ্গের কম্বিনেশন, যেটা গত বছর আমরা মোহনবাগান ম্যাচে দেখেছিলাম, যে ম্যাক্সিমাম ম্যাচে উতরে গেছে, এই 2 সাইড ব্যাক অসাধারণ ফুটবল খেলার জন্য শুভাশিস বোস এবং বিশেষ করে আশিস রায়। হয়তো ডিফেন্স ঠিকমতো করতে পারছিল না, ঠিকই 2-একটা ভুলচুক করেছিল মারাত্মক, কিন্তু এই প্লেয়ারটার ভিতরে এতটাই দম আছে, আমার তো মনে হয় দম মানে স্প্রিং দিয়ে দম দেওয়া সেই পুতুলের মতো, উপর নিচে ওঠানামা, যেমন নিচে এসে ডিফেন্স করে, উপরে উঠে ওভারল্যাপে যায়, ওভারল্যাপে গিয়ে মনবিরের সাথে একটা কম্বিনেশন তৈরি করে সুন্দর ওয়াল খেলে, শুধু তাই না, নিজেও সুযোগ বুঝে গোলে শট নিয়ে গোলও ছিল, ভালো ভালো শট গোলকিপার ঠেকিয়েছে। সেই জিনিসটা কিন্তু আমরা ইস্টবেঙ্গল ম্যাচে দেখতে পাইনি, তাই তো? একদম ম্যান পাওয়ার কমে যাচ্ছে উপরে। হ্যাঁ, উপরে যেখানে হচ্ছে আমরা আশিস রায়ের জায়গায় আমরা মেহতাব সিংকে রিপ্লেসমেন্টে এনেছিলাম, মানে হোসেন মলিনা, কিন্তু আমাদের মেহতাব সিংকে একটা ওয়ার্ল্ড যেতে দেখলাম না। ইস্টবেঙ্গলের বিপিনকে ঠেকাতেই তিনি ব্যস্ত। তো যদি এরকম তার মানে কি ইস্টবেঙ্গল তার সুযোগ পেয়ে গেল, মোহনবাগান এটাকে যেতে পারছে না, এটাই হয়েছে, মোহনবাগান এটা করে যাচ্ছে। সেই জায়গাটা যদি আশিসের একটা স্বভাব আছে, ডিফেন্স ছেড়ে অ্যাটাকে চলে যায়, এবং তার অ্যাটাক ঠেকাবার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের ওই মহেশ বা বিপিনকে কিন্তু নিচে নেমে আসতে হয়, বিপিন নিচে নেমে তারা ঠেকাতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। সে কারণে ওরা উঠতে পারে না। সেদিন যেটা হয়েছে উল্টোটা হয়েছে, মেহতাব নিচেই ছিল, মেহতাব সিং, ফলে ওরা ওঠার সুযোগটা পেয়েছে। যে কারণে যেখানে মনবীরকে নিচে নামতে হচ্ছে তাকে ঠেকাবার জন্য, মনবীরকে কোলাসোকে নামতে হচ্ছে, কোলাসো নিচে নেমে ফাউল করছে, মানে মনবীর মানে ইসের জায়গাটা সুভাশিস বোস সেইভাবে আগের দিনকে খেলতে পারেনি। সুভাশিসের মধ্যে আমি আইএসএলেও যা দেখলাম, সুভাশিসের খেলার মধ্যে যে ঝাঁসটা তখনও ছিল, বয়সের ভার তো আছেই, কিন্তু এবারে যেন সুভাশিস আরো অনেক নিষ্পাপ হয়ে গেছে। তাহলে এইখানে রিপ্লেসমেন্টটা মলিনা ঠিকমতো করতে পারেনি। মানে ওই জায়গাটা যদি সুভাশিসের জায়গায় টেক্সামকে সেকেন্ড হাফে নামাতো বা ফার্স্ট হাফে শেষের দিকে নামাতো, এবং মেহতাব সিং, মানে যখন তোমাকে বলছো জেতা ছাড়া কোনো পথ নেই, আমাকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে জেতা ছাড়া কোনো দ্বিতীয় অপশান নেই, তাহলে তুমি ফুললি কেন অ্যাটাক করছো না? আমি একটা কথা বলি গৌতম, এই যে হোসে মলিনা একটু রক্ষণাত্মক কোচ, রক্ষণ আগে সামলাবে তারপরে অ্যাটাকে যাবে।
কিন্তু সেদিনের পরিস্থিতি তো আলাদা ছিল। সেদিন তো ইস্ট বেঙ্গলে ড্র করলে যেখানে চলে যাচ্ছে, মোহনবাগানকে জিততেই হবে, সেদিন মোহনবাগানের স্ট্র্যাটেজি আলাদা নেওয়া উচিত ছিল। হ্যাঁ, যদি আমরা গোলপাট থেকে এগিয়ে থাকতাম তাহলে এই কম্বিনেশন ঠিক ছিল, কিন্তু আমরা গোলপাট থেকে পিছিয়ে আছি, আমাদের জিততেই হবে, মোহনবাগানকে জিততেই হবে, যেটা সেটা কোনো রাস্তা নেই। তো সেইখানে এই স্ট্র্যাটেজিটা কেমন লাগলো? এখানে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি চলে না, ডিফেন্সটাকে যেন মলিনা কিছুতেই মানে ভাঙতে পারছে না। মানে মানে আমি যেটা বলছিলাম, 2 নম্বর হচ্ছে গিয়ে টম আলডেট, আলবার্টো রড্রিগেজ, দুজন ডিফেন্ডার তুমি নিয়েছো স্ট্রং, তারাই একাই 100। তো টেক্সাম আর আশিস রায়কে তুমি নামাতেই পারতে। পাশাপাশি যদি বলি আমরা, যেমন আশিস রায়কে না নামিয়ে উইং দিয়ে অ্যাটাকটা ঠিক মতো হলো না, বা টেক্সামকে বাদিকে না নামিয়ে লেফট ব্যাকে না নামিয়ে লিস্টনের সাথে টেক্সামের সেই কম্বিনেশনটা তৈরি হলো না। পাশাপাশি তোমার যখন বিদেশি 6 জন আছে, 6 জন বিদেশিকে তুমি মানে ইউজ করলে না, মানে তুমি খেলাতে মানে প্রথম দিকে নামালে না, প্রথমেই 6 জন বিদেশি নামে দিয়ে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করো, এই জায়গাটা গৌতম কি বলবি? হ্যাঁ, এটা বাজে। যেখানে অপশন আছে 6 জন বিদেশিকে নামানোর, সেখানে প্রথমেই 6 জন বিদেশিকে নামিয়ে দেওয়া উচিত ছিল অবশ্যই মলিনা, তাহলে ইস্ট বেঙ্গল সাইকোলজিক্যালি একটা চাপে থাকতো, মেন্টালি একটা প্রেশারে থাকতো। যে ইস্ট বেঙ্গল কিন্তু সেখানে 5 জন প্লেয়ারই নামিয়েছে, শুধু হিরোশি বাদে, ঠিক আছে, 5 জন প্লেয়ার নামিয়ে দিয়ে, বিশেষ করে মাঝ মাঠে 3টে যখন আছে তখন মলিনা কাজে লাগালো না কেন? মাঝ মাঠে ক্রেসপো, তারপরে আমি বলছি ক্রেসপো, রশিদ, আর হচ্ছে তোমার মিগুয়েল, এই যে শক্তি, মানে এই যে বৈদেশিক শক্তি, সঙ্গে আপফ্রন্টে হামিদ, নিচে হচ্ছে সিবিএ, এই যে 5 জন বিদেশি 5টা জায়গায় যে মানে অপারেট করছে, এখান দিয়েই তো ইস্ট বেঙ্গল এগিয়ে গেল। সেটাই সেখানে মোহনবাগান মাঝ মাঠে কোনো বিদেশি নেই। এমনি তুই খেলাটা দেখবি, সাহাল খুব নরম প্লেয়ার, পায়ের অসাধারণ ড্রিবলিং আছে, একটু ছোট ছোট টিমের ক্ষেত্রে ড্রিবলিংগুলো দেখা যায়, যেটা টাফ টিমের সাথে পড়ে তাহলে তাকে ড্যাশ মেরেই ফেলে দেয়। কালকে যেটা আমরা বারবার দেখছিলাম, ওকে বল ধরতেই দিচ্ছিল না, সাহালকে বল ধরতেছে, থাপা উপরে খেলে, বল স্ন্যাচ করার তার কোনো ইচ্ছা নেই, বল বিপক্ষে পা দিয়ে কারা কোনো ইচ্ছা নেই, ও মানে একটু উপরে খেলে গোলে শট করে, এই হচ্ছে থাপার খেলার স্টাইল। একমাত্র আমরা ইয়ের বেলায় কি নাম বল, আপুইয়ার বেলায় আপুয়াই বলগুলোকে স্ন্যাচিং করতে পারে, কিন্তু ওই 3 জন বিদেশির পা দিয়ে একা একজন ডিফেন্ডার মানে মিডফিল্ডার কিভাবে করবে? ওখানে যদি একটা কাউকের মতো প্লেয়ার থাকতো, মানে যে মানে আমরা যেটা বলবো রবসান রবিনো, তো তুমি রবসান রবিনোকে ইউজ করছো কোনো মাঝ মাঠে? রবসান রবিনো তো বলে দিয়েছে সাংবাদিক সম্মেলনে, আমাকে যেখানে পজিশনে দেবে আমি সেখানে খেলবো। তাহলে তুমি মাঝ মাঠে খেলো, মাঝ মাঠে খেলবো, লেফট উইঙ্গারে তুমি তখন লিস্টন ক্লসকে বসিয়ে তুমি ইয়েকে নামাও, রবসানকে নামাও, যখন সেকেন্ড হাফে তুমি নামালে কখন 15 মিনিট আগে, তো সেখান থেকে 15 মিনিটে তোমাকে কী খেলাটা দেবে? আমরা আশা করাও ভুল। আমরা যদি দিমিত্রি পেট্রাসকে 10 মিনিট আগে নামাই, 15 মিনিট আগে নামাই, আর যদি মনে করি সে তখন 10 মিনিটের মধ্যে দিমিত্রি গোল করে দেবে, আরে মাঠের সাথে পরিচিত হতে তো একটা সময় লাগে, অবশ্যই, তাই তো? তো তুমি রবসানকে নামালে 15 মিনিট আগে, তুমি দিমিত্রিকে নামালে, যখন গোললেস থাকলো তখন তো সেকেন্ড হাফে তো মোহনবাগানে জেতা ছাড়া আর কোনো অপশন ছিল না, 6টাই নামিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তখন কম্বিনেশনটা অন্যরকম হওয়া উচিত ছিল। একটা জায়গা দেখবো মনে হয় একটু কি বলবো, বলা উচিত না, ম্যাচ রিডিং এর পাশাপাশি একটু মানে গড়তুমিও আছে, পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করা, সেটা মলিনার মধ্যে কিন্তু দেখছি না। ওই আগের প্ল্যান অনুযায়ী চলছে, আগে যেটা প্ল্যান করে রেখেছে সেই প্ল্যানটাও তো ব্রেক করেছে, আমি উইং দিয়ে অ্যাটাকটাও তো বন্ধ করে দিয়েছি, তাহলে অ্যাটাকটা করবে কোত্থেকে? তাই তো, তোমার উইং দিয়ে অ্যাটাক নেই, মাঝবাদ দিয়ে অ্যাটাক নেই। উইং দিয়ে অ্যাটাক করতে গেলে তোমাকে রাইট ব্যাক লেফট ব্যাকটাকে ঠিকঠাক নামাতে হবে। আমি মেহতাব সিং এর ভিতরে এত টাকা খরচ করে মেহতাব সিংকে নিয়ে আসলো মোহনবাগান, আমি ঠিক সেরকমভাবে কিছু সার্ভিস পাচ্ছি না মেহতাবের থেকে। না, মেহতাব তো ওভারল্যাপে যেতেই পারছে না, ওভারল্যাপে যাচ্ছে না বলেই তো বিপিন সুযোগটা পেয়ে গেল। আধুনিক ফুটবলে সাইড ব্যাকদের বিরাট রোল আছে ওভারল্যাপে গিয়ে অ্যাটাক করা। আমরা আগেকার সময় দেখতাম না, লেফট ব্যাকে বসে থাকতো, অ্যাটাকগুলোকে বানচাল করতো, ওই করলে হবে না, তবে আপফ্রন্টে লোক বাড়াতে হবে, তাহলে 2 সাইড ব্যাককে উপরে উঠে অপারেট করতে হবে। এটা যতদিন না পর্যন্ত করবে মোহনবাগান, যদি পুরনো খেলার ছন্দে ফিরে না আসতে পারে আইএসএলে, কিন্তু আমার মনে হচ্ছে যে কোচ কিছুটা দ্বিধায় আছে, মানে কোচ কি নিজেই টিম সিলেক্ট করে না ম্যানেজমেন্টে কোনো চাপ আছে, এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। মানে নামাবার জন্য কি চাপ প্রেশার ক্রিয়েট করে না কি, ঠিক বুঝতে পারলাম না। এটা ঠিক বোঝা গেল না যে মলিনা ঠিক টিমটা নিজের মাথায় দিয়ে বের করছে, না তার টিম সিলেকশনে অনেকের দিমাগ জড়িয়ে আছে।
ঠিক বোঝা যাচ্ছে না, কি বলিস? না সেটা তো আছে, যেটা আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইয়ের সময়, তোর শিল্ডের সময়, যে সন্দীপ নন্দীর সাথে ব্রুজোর একটা ইয়ে হলো, সন্দীপ নন্দী বেরিয়ে চলে এলো ওকে দায়ী করাতে, লাস্টে ব্রুজো একা পুরো টিমটাকে ইয়ে করলো। সেরকম মোহনবাগানে আছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। আর মলিনা নিজের বুদ্ধিতেই সম্পূর্ণ চালাচ্ছে না, এরকম সন্দীপ নন্দীর মতো কেউ মোহনবাগানে আছে, তাদের কথা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী করছে, এটা বোঝা মুশকিল এখনই। তবে মলিনা সেদিন যেভাবে সাংবাদিক সম্মেলনটা করেছে তাতে একটু সন্দেহ আছে। যেভাবে সে নিজের উপর দায়টা পুরো ঝেড়ে দিল, সে ছেড়ে দিয়ে বলে দিল ম্যানেজমেন্ট যদি মিডফিল্ড না দেয়, তা তুমি যখন কোচ, আমার একটা কথা, তুমি যখন প্রপার তুমি একটা সিডিএম চাইছো, দিচ্ছে না, তো তখনই তখন বিদ্রোহ করাটা উচিত ছিল, যে এই টিম দিলে আমি কোচ করাতে পারবো না, তাই না? তো এখন ম্যানেজমেন্টকে দোষ দিতে লাভ নেই। তুমি রবসানকে সই করিয়েছো, রবসানকে মাঝ মাঠে খেলে তৈরি করো, তুমি তাও তো করছো না। রবসান যেখানে বলেছে যে কোনো পজিশনে খেলতে ও ইচ্ছুক, সেখানে ওকে সিডিএম এ পজিশনেই খেলাতো। হ্যাঁ, খেলাতো না, ওইভাবে প্র্যাকটিসটা করাতো। কম দিন তো সময় গেল, অনেক দিন চলে গেল। তা তুমি এখন আমরা অভাব বোধ করছি, স্টুয়ার্টের অভাব বোধ করছি, তো স্টুয়ার্টের মতো রবসানকে একই পজিশনে তৈরি করে নি। আমি এইখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা ভালো তুলেছি, সেটা তোর না, মানে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া একটা কথাই বলছে, যে স্টুয়ার্ট, গ্রেগ স্টুয়ার্ট, এক নম্বর কথা হলো গ্রেগ স্টুয়ার্টের যা এজ, তাতে আমরা আমাদের আগের আইএসএল এর শেষের দিকে টানতে পারছিল না, চোট আর চোট। কটা ম্যাচ খেলেছে এবং কটা ম্যাচ খেলে দলকে জিতিয়েছে, পরিসংখ্যান কিন্তু বলছে সেরকম না, উনি থাকতেও কিন্তু ম্যাচ হেরেছে, ঠিক আছে? এবং মাঝ মাঠে যে পুরো দখলটা নিয়ে নিয়েছে মোহনবাগান, সেটাও না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে গ্রেগ স্টুয়ার্ট যদি সাইনও করাতো, মোহনবাগানকে সার্ভিস দিতে পারতো। আমি গ্রেগ স্টুয়ার্টকে সাইন করাইনি, খেলছে না সেটা বাদ দিলাম, আমি বলতে চাইছি রবসনকে গ্রেগ স্টুয়ার্টের মতো মলিনা তৈরি করে নি, রিপ্লেসমেন্ট হিসাবে। রিপ্লেসমেন্টটা ঠিক যেহেতু করে রবসন ম্যানেজমেন্ট নিজেই সব পজিশনে খেলতে পারে, নিজে থেকেই বলেছে খেলবে টিমের স্বার্থে, তৈরি করে নি, সেভাবে প্র্যাকটিস সেশন করা। হ্যাঁ, ছেলেটার ভিতর কোয়ালিটি আছে, ছেলেটা 2-3টা পাস তো আমি দেখলাম সেদিনকে, পাস যা দেখলাম তাতে মনে হচ্ছে তাকে যদি ঠিকমতো ঘষা মাজা যায়, রবসানই কিন্তু মানে তুরুপে তাস হতে পারে। রবসান আর দিমিত্রিকে ঠিকমতো ইউটিলাইজ করা হচ্ছে না, ঠিকমতো আমার মনে হয় প্র্যাকটিস ম্যাচও ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না, এবং তার প্রতিফলন তো আমরা ম্যাচে দেখবো না, সে কোনো প্রতিফলন আমি দেখতে পাচ্ছি না। হুট করে তাদের নামিয়ে ফাটকা খেলার চেষ্টা করছে, হাট করে যদি একটা গোল দেয় তাহলে আমি ওই ম্যাচ রিডিংটা কত আমাদের বেস্ট ম্যাচ রিডিং, আমি ওই সময় নামিয়ে এই গোলটা করে ম্যাচটা বের করেছি। এই জিনিস কিন্তু গত বছর অনেকবার হয়েছে, কিন্তু বারবার তো এক জিনিস হয় না, তোমাকে একটা প্রপার নিয়মে চলতে হবে। তো সেদিক দিয়ে যদি ইস্টবেঙ্গলের খেলা নিয়ে আলোচনা করি, তা সবাই বলছে অসাধারণ ফুটবল খেলছে, অসাধারণ কিছু নয়। এখানে হচ্ছে ব্রুজের মস্তিষ্কটা কাজ করেছে, মাঝমাঠে দখলটা নিয়ে নিয়েছে ঠিকই, আর একটা হেড বাড়ে লেগেছে ঠিক, আর হেডটা কে দিয়েছিল, বিপিন সিং মনে হয় দিয়েছিল না, বিপিন দিয়েছিল, বিপিনের হেডটা। এছাড়া ইস্টবেঙ্গলের বলার মতো কিছু না, ওই হামিদের একটা শট সোজাসুজি, গোলকিপার বিশাল কায়েতের কাছে এইসব শট কোনো ব্যাপার না, এরকম শট বহু বাঁচিয়েছে, কিন্তু সেইভাবে অ্যাটাক না, যেটা করেছিল কন্ট্রোলটা নিয়ে নিয়েছিল, মানে মাঝমাঠের দখলটা সেরকম। ওরা যে দুটো অ্যাটাকের কথা বললি, বড় ভালো পজিটিভ অ্যাটাক, মোহনবাগানের তো সেটাও দেখা যায়নি সেদিন না। তবে আপিয়ের শটটা যদি কোনাকুনি থাকতো তাহলে কি হতো বলা যায় না। এছাড়া কামিন্স একটা ম্যাকলারেন একটা মিস করেছে, বা রবসান একটা মিস করেছে। রবসান যে বলটা পেয়েছিল, অনেকগুলো প্লেয়ার তার পায়ে লেগেছিল ঠিকই, আর একটু অ্যাঙ্গেল করে আর একটু ড্রিবল করে যদি শটটা মারতো, হয়তো রবসানের কাছে সেদিনকে হিরো হয়ে যেত। রবসান যে বলটা পেয়েছে, আমি দেখাবো সেই বলটা। মলিনা এখনো বলছে আরো অনেক জায়গায়, কিছু জায়গায় উন্নতি করতে হবে। উন্নতি কোথায় করতে হবে সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। উন্নতি তো করতে হবে, প্লেয়ারদের উন্নতি করতে, তোমার সঙ্গে তোমার ম্যাচ রিডিং এর উন্নতি করতে হবে। মলিনা ফার্স্ট 11টাকে তুমি ঠিক করো, ফার্স্ট 11 কারা খেলবে সেটাই তো ঠিক করতে হবে এতদিনে। সেটাই তো এই হচ্ছে গিয়ে হারার কারণ, আমরা আগেও নিয়ে আলোচনা করেছি। হারেনি, সরি ড্র হয়েছে, কিন্তু হারার সমতুল্য, মানে হারা মানে হচ্ছে কি আমাদের সুপার কাপ হারালাম, সেটা সুপার কাপ হারালাম। মানে এবারে খুব আশা করে মোহনবাগান নেমেছিল সুপার কাপ, যে কাপটা মোহনবাগান অধরা ছিল, পাইনি, কিন্তু এবছর কিন্তু হলো না, সামনের বছর যদি অপেক্ষা করতে হবে। এবং সেই কাপটা না পাওয়ার কারণ, ইস্টবেঙ্গলের সাথে ড্র হওয়ার কারণ, তো এটাই হচ্ছে কারণ আমার যা মনে হচ্ছে। তোমরা কতটা আমার সাথে সহমত পোষণ করবে? ইস্ট বেঙ্গলের দিক থেকে বলতে পারি, ইস্ট বেঙ্গল জানে আইএসএল অনেক বড় ব্যাপার, অত বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারবে কি না পারবে পরের কথা, সুপার কাপ তুলনায় ছোট, সেখানে মিনিমাম ম্যাচ খেলতে হচ্ছে, গ্রুপ লিগের 3টে সেমিফাইনাল ফাইনাল, মানে 3, 2, 5টা ম্যাচ খেললে ভালো রেজাল্ট চ্যাম্পিয়ন হলে
এফসি টু এ চান্স পাওয়া যাচ্ছে, সেই হিসাবে ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপে অন্যরকম ভাবে খেলছে, আর মরিয়া হয়ে খেলছে বলতে যেটা মানে বোঝায়, পাখির চোখ করেছে। আর আইএসএল জিততে গেলে ম্যারাথন খেলা, সেখানে 11 দুগুণে 10 দুগুণে 20খানা ম্যাচ, 20খানা ম্যাচের পরে রেজাল্ট, আর এখানে 5টা ম্যাচের রেজাল্ট, ঠিক আছে। এইটা কিন্তু পুজো ভালো ধরে নিয়েছে, এটার জন্য ওরা মরিয়া হয়ে খেলছে সুপার কাপটা, এটা আমরা লক্ষ্য করছি। আর তবে গোয়া কিন্তু অসাধারণ খেলছে। হ্যাঁ, ওদিকে গোয়া তো ভালো খেলছে, যে আসছে উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো কতদূর সুপার কাপটা তুলতে পারবে সে সময়ই বলবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন তো ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।